আদানির কাছে পয়সা খেয়েছে তাই রাখছে না। তাজপুরে কি হলো? ফয়সালা তো হয়নি এখনো, সই হয়ে গেল, নবান্ন দেশে হাসাহাসি হলো, কাজের কাজ তো কিছু হয়নি। আদানিকে চটাবে না, তৃণমূলের দলের সঙ্গে লিডারদের আছে তাই চটাবে না। করে মহারাষ্ট্রের রেজাল্ট আসার পর তৃণমূল কংগ্রেস বলছে কি এখন প্রমাণ হয়ে গেল কংগ্রেস ফেল করছে, শরদ পাওয়ারও ফেল করেছেন, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন নেতা মেনে নেওয়া উচিত বিরোধী দলের, যদি বিজেপিকে হারাতে হয়। কেন? কারণ উপনির্বাচন জিতেছে বলে। উপনির্বাচন কর্ণাটকে হয়েছে, মমতা ব্যানার্জি তার দলকে বলবো রেজাল্টটা দেখে নিতে। সেই উপনির্বাচনে 3টে আসনই কংগ্রেস জিতেছে। শুধুমাত্র বেঙ্গল হয়েছে তা নয়, উপনির্বাচন বিহারে হয়েছে, সিকিমে হয়েছে। সিকিমে 2টো উপনির্বাচন হয়েছে, সেখানে বিরোধীরা কেউ প্রার্থী দেয়নি। তো স্বাভাবিক একটা উপনির্বাচনের ফলাফল দেখে মুখ্যমন্ত্রীর জন্য এত তাঁর দলের কামনা বাসনা না করাটাই বাঞ্ছনীয়। দিল্লি বহু দূর হ্যাঁ, শুধু এইটুকু তৃণমূলের নেতাদের বলে রাখলাম। আপনার দল আগে ন্যাশনাল দল ছিল, জাতীয় দল থেকে এখন রিজিয়নাল দল, অর্থাৎ একটা ক্ষেত্রীয় দলে রূপান্তরিত হয়েছে। আপনার দলের ডিমোশন হয়েছে। বাংলায় 6টা উপনির্বাচন বড় কথা নয়, ওখানে নির্বাচনে কি ফলাফল হবে আগেই সবাই জানত। ভোটের নামে প্রহসন, সেটা কি হয় সবাই জানে। আর ওখানে আপনার সংগঠন আছে, পঞ্চায়েত, কারো কিছু নেই, জিতেছেন মানে এই নয় সারা দেশ জিতে ফেলেছেন আপনি। নিরাপত্তা ছিল, সবকিছু রাজ্য সরকার প্রত্যাহার। ওই যে খোকাবাবু দলের লোক, যে এটা বুঝছেন না আপনারা, খোকাবাবু দলের লোকের উপর হামলা শুরু হয়ে যাবে। কারণ লোক এই শান্তনু সেন আরজি করে বিরোধিতা করেছিল, সেটা খোকাবাবুর নির্দেশেই করেছিল। তারপরে যে ডক্টর স্মিথ, সেখানটাও এই শান্তনু সেন। আবার এই শান্তনু সেন বলল পার্টি থেকে তার স্পোক্স পার্সনশিপ কেড়ে নিল, কিন্তু তাকে আবার খোকাবাবুর নেতৃত্বে তাকে আবার ডাক্তারদের যে নির্বাচন হয় আইএমএ, সেখানটাই তাকে আবার দায়িত্ব দিল নির্বাচন অংশগ্রহণ করা। তো দিদির ঝাল লাগবে না? খোকাবাবু দলের লোককে দিদি আবার কোতল করবে, কোনো চিন্তা নাই। খোকাবাবু দলের লোক সাবধান হয়ে যাও, শিবির চেঞ্জ করে ফেলো। দাদা গতকাল হয়েছেন আপনারা, শরদ পাওয়ার, আমরা না, শরদ পাওয়ার পরাজিত হয়েছে, আমরা পরাজিত হয়েছে, শিবসেনা পরাজিত হয়েছে। মমতা ব্যানার্জি উচিত ছিল, যদি বিজেপিকে সত্যি হারাতে হয় তাহলে মমতা ব্যানার্জি নিজে উপযাচক হয়ে মহারাষ্ট্রে প্রচারে যাওয়া উচিত ছিল। মমতা ব্যানার্জি তো ঝাড়খণ্ডে প্রচারে যাওয়া উচিত ছিল, কিন্তু যাননি কোথাও। অন্তত বাংলা থেকে তো আহ্বান করতে পারতেন, মহারাষ্ট্রের বাঙালি বিজেপি বিরুদ্ধে ভোট দাও, ঝাড়খণ্ডের বাঙালি বিজেপি বিরুদ্ধে ভোট দাও। দিয়েছেন কি? তিনি দেন না এগুলো, কারণ উনি চান না কোথাও বিজেপি হারুক। উনি শুধু পশ্চিমবঙ্গে বিজেপি ভার্সেস তৃণমূল এই রাজনৈতিক ভাষ্য, পলিটিক্যাল ন্যারেটিভ বাঁচিয়ে রাখতে চান। তার জন্য দেখবেন এখন নতুন একটা আসছে ওয়াকআপ বিল। এই ওয়াকআপ বিল সব থেকে আগে কংগ্রেস বিরোধিতা করেছে। সংসদীয় পার্লামেন্টের যৌথ সংসদীয় কমিটি, সেখানে পেশ হয়েছে এই ওয়াকআপ বিল। সেখানে প্রতিবাদ করছে কংগ্রেস, আর সেইখান থেকে পদত্যাগ করে পালিয়ে আসে তৃণমূল। হলো ওয়াকআপ বিলের বিরোধিতা 1। 2 নম্বর, এর আগে যেমন পশ্চিমবঙ্গে এনআরসি বাংলাদেশি নামে ভোট হয়েছে, আগামী ভোট এই ওয়াকআপ বোর্ডকে নিয়ে করার চেষ্টা শুরু হয়ে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষকে বলতে চাই, এই ওয়াকআপ বোর্ড তাকে রিফর্ম করা, এর দাবি প্রথম উঠেছিল 2006 সালে সাচার কমিটি রিপোর্টে। 2013 সালে ইউপিএ সরকার আইন তৈরি করে পার্লামেন্টে ওয়াকআপ প্রপার্টি যাতে কেউ বিক্রি করতে না পারে, কাউকে দান করতে না পারে, কারোর সঙ্গে এক্সচেঞ্জ করতে না পারে, তার জন্য আইন এনেছিল। আজকে এই ওয়াকআপ প্রপার্টি সারা মুসলিম জাহানের একটা বড় বিষয়, যেখানটায় ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহ তাআলার নামে সম্পত্তি উৎসর্গ করে। সেই সম্পত্তিকে বলে ওয়াকআপ সম্পত্তি। যে সম্পত্তি দেখভাল করে মতোয়াল্লি, যে সম্পত্তি থেকে লাভ হয় তা মুসলমান সমাজের গরিব বাচ্চাদের, বিধবা মাদের বা অন্যান্য নানা কাজে ব্যবহার করা হয়। এই ওয়াকআপ সম্পত্তির অধীনে, ওয়াকআপ বোর্ডের অধীনে ভারতবর্ষের 4,90,000 প্রপার্টি আছে। তার মধ্যে ঈদগাহ আছে, দরগা আছে, ইমামবাড়া, মোকাবারা, আসরনামা, বহুত কিছু আছে। এখন এই সরকার যে বিলটা আনতে চাইছে, সেই বিলটা আনার মধ্য দিয়ে
এই ওয়াকফ প্রপার্টি যাতে মুসলমানদের সম্পত্তি বা সংখ্যালঘু মানুষের সম্পত্তি না থাকে তার ব্যবস্থা করতে চাইছে। লক্ষ্য করে দেখুন যে আজকে এই ওয়াকফ বোর্ডে অহিন্দুদের মেম্বার করার আইন আসছে। কোন হিন্দু ট্রাস্টে কখনো কিন্তু কোনো মুসলমান মেম্বার থাকে না। স্বাভাবিকভাবেই এটা আগামী দিনে আবার ধর্মীয় বিভাজনের পথে এগিয়ে যাবে। আজকে পশ্চিমবঙ্গের সরকার অনেক বড় বড় কথা বলছে, শুনে রাখুন। সারা ভারতবর্ষে 4,09,000 মতন 4,90,000 যদি ওয়াকফ সম্পত্তি থাকে, পশ্চিমবঙ্গে আছে 1,48,000টা। সারা ভারতবর্ষের সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি কোথায়? পশ্চিমবঙ্গে। সেই পশ্চিমবঙ্গে যে ওয়াকফ সম্পত্তি তার বুক ভ্যালু 16,000 লাখ টাকা। সেটা রিয়েল ভ্যালু না, বুক ভ্যালু। যখন সেই ওয়াকফ সম্পত্তি তৈরি হয়েছিল তখনকার দাম এটা। এখন হয়তো কয়েক গুণ, মানে কত গুণ যে বড় তার ঠিক নেই। যেমন শুধুমাত্র দিল্লিতে যে ওয়াকফ সম্পত্তি আছে তার মূল্য, বাজারের মূল্য 6,000 কোটি টাকা। পশ্চিমবঙ্গের সরকারকে আমি দাবি করব, ওয়াকফ বিলের বিরোধিতা করার আগে আমাদের দাবি থাকবে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষের পক্ষ থেকে যে পশ্চিমবঙ্গে যে 1,48,000 ওয়াকফ সম্পত্তি আছে সেগুলো কোথায় আছে তার তালিকা দিন। আপনারা কি জানেন যে টালিগঞ্জ ক্লাব ওয়াকফ সম্পত্তি, গল্ফ ক্লাব কলকাতা রয়্যাল গল্ফ ক্লাব সেটা ওয়াকফ সম্পত্তি, বিধানসভা ওয়াকফ সম্পত্তি, কত টাকা ভাড়া দেন আপনারা জানতে চাই। এই ওয়াকফ সম্পত্তি যা বাংলায় আছে তার যা সম্পত্তির পরিমাণ একটু আগে বললাম আপনাকে 1,48,000, তার থেকে ওয়াকফ বোর্ড কত পায় জানেন? কয়েক লক্ষ টাকা, সম্ভবত 32 লক্ষ টাকা ছিলেন। সেখানে ওয়াকফ নিয়ে কোনো যুক্তি ছিল না, এটা কংগ্রেস পার্টি নিয়ে এসছে পুষ্টিকরণের জন্য, ভোটের রাজনীতির জন্য। না না না, তাহলে 2006 সালে কোথায় ছিল তারা? 2006 সালে সাচার কমিটির রিপোর্ট আমরা প্রকাশ যখন করলাম তার তো বিরোধিতা করেনি কেউ। সাচার কমিটির রিপোর্টটা প্রকাশ করা তো জানা গেল, এবং এটা অপপ্রচার চলছে একটা। সংবিধানে অনেক কিছু না থাকতে পারে। সংবিধানে কি আছে যে একটার পর একটা মন্দির ভেঙে, মসজিদ ভেঙে মন্দির করতে হবে? কোন সংবিধানে লেখা আছে বলুন? আজকে বাবরি হয়ে গেল, এখন চলে যাচ্ছে মথুরা, তারপরে বারাণসী, তারপরে সাম্বাল, এগুলো কি সংবিধানে আছে? তাই ওয়াকফ সম্পত্তিটা কি এটাই মানুষকে জানাতে হবে। হাব্বিজ আল আসাল আ সাব্বিল আল তামারাত, অর্থাৎ এটা একটা আরবি কথা। হাব্বিজ আল আসাল সাব্বিল আল তামারাত, অর্থাৎ তোমার যা কিছু আছে সেটা রেখে যাকে তুমি লাভ করছো সেখান থেকে তুমি সমাজকে দাও, আল্লাহ তাআলার উদ্দেশ্যে দাও। এটা মুসলিম সমাজের প্রচলিত রীতি, শতাব্দী প্রাচীন রীতি। সেইখানটায় মিথ্যা কথা বলে বিভ্রান্তি তৈরি করে সেই সম্পত্তিগুলোকে হরপ করার চেষ্টা করা হচ্ছে। সেখানটায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার ক্ষমতা থাকবে কোনটা ওয়াকফ সম্পত্তি ঠিক করে দেওয়ার। বলুন তাহলে সমাজের গুরুত্ব সেখানটায় ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গে দুটো পার্টি, বিজেপি আর টিএমসি, যেমন এনআরসি নিয়ে শুরু হয়েছিল বিভাজন রাজনীতি, এই ওয়াকফ নিয়ে শুরু হয়ে গেল বিভাজন রাজনীতি। যেমন এনআরসি পশ্চিমবঙ্গের নির্বাচনের পর সমাপ্ত হয়ে গেছিল, ঘুমিয়ে গেছিল, ঠিক একই রকমের এই ওয়াকফ সম্পত্তির কথাও পশ্চিমবঙ্গে ঘুমিয়ে যাবে নির্বাচনের পর, কিন্তু ভোটের বিভাজন হবে। তাই আগামী দিনের এনআরসি যেটা হয়েছিল 21-এ, তারই আরেকটা রূপান্তর দেখবেন ওয়াকফ বিল। এই নিয়ে বিজেপি আর তৃণমূল নামছে ময়দানে। একটা টিএমসি নিয়ে কোশ্চেন। তাই ভারতবর্ষের কংগ্রেস সরকার ইউপি জমানায় বলেছিল যে ওয়াকফ সম্পত্তি যা আছে সেগুলোকে ঠিক মতন ব্যবহার করা হচ্ছে না। যদি ঠিক মতন ব্যবহার করা হয়, যদি ঠিক মতন কাজে লাগানো হয়, তাহলে এখান থেকে বছরে কয়েক হাজার কোটি টাকা রোজগার হতে পারে। তার জন্য তার রিফর্ম চেয়েছিলেন। আর বিজেপি পার্টি আজকে ওয়াকফ বিল এনে ওয়াকফ নামক যে বিষয়টা সেটাকে গুলিয়ে দিতে চাইছে। এই ওয়াকফ আরব দুনিয়া ইসলাম আসার আগে এই পৃথিবীতে ছিল না। এর মূল কথা হচ্ছে যে তুমি তোমার আসলটা রেখে তোমার যা লাভ হচ্ছে সেখান থেকে তুমি কাউকে দাও। একটা কোশ্চেন হচ্ছে টিএমসি, ওটা ডিসিপ্লিন না, ওটা তার খোকাবাবুকে একটু সাইজ করার ব্যবস্থা। খোকাবাবুকে সাইজ করো, ডিসিপ্লিন একটা ঢপের কথা। ডিসিপ্লিন নামক ঢপের কথা বলে খোকাবাবুকে সাইজ করো, দিদির বিরুদ্ধে যেন করো কেউ কথা বলতে না পারে। খোকাবাবুর দলবল নিয়ে বলার চেষ্টা করছে অনেক কিছু, দিদি সেটা না পছন্দ, তাই খোকাবাবুকে সাইজ করো।
কাট ইন টু সাইড ফর খোকাবাবু, তার নাম ডিসিপ্লিনারি কমিটি। মমতা বুঝিয়ে দিল তিনি প্রথম, তিনি শেষ, এর তৃণমূল দলে আর কেউ নেই তার আগে বা তার পরে।